সালের 5ই আগস্ট 36শে জুলাই এক গণবিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছিল। এই পতনের মধ্য দিয়ে এই দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। এই বাংলাদেশকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র শুরু করেছিল, এই ষড়যন্ত্রকে ভেদ করে আমরা এই বাংলাদেশকে বিশ্বের বুকে সত্যিকার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি কে বা কাদের ইশারায় এই ইন্টারিম সরকারকে, এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেক আশা নিয়ে দেশের মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই খুনি হাসিনা নির্বাচনের পরবর্তী সময়ে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সেদিন পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে এদেশে যারা যে কাউকে ফুল স্টপ দেখাতে পারে, যেমন তার ইতিহাস আজকের এই হাসিনা। আমরা বলেছিলাম 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সেদিন যেই গণহত্যা হয়েছিল, আলেম সমাজ শুধু বলেছিল আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কটূক্তি মেনে নেওয়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটূক্তি করা হয়, ওই মক্তবার মসজিদে আলেম সমাজ বসে থাকবে না, রাজপথে নেমে আসবে। সেদিন 5 মে রাতে এই দেশের যত ধরনের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যত ধরনের প্রশাসন ছিল, সবকিছু সেদিন আলেম সমাজের বিপরীতে দাঁড় করে দেওয়া হয়েছিল। যে আলেম সমাজ ছাড়া একজন শিশু সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আযান দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। যে আলেম সমাজ ছাড়া আমার বাবা মার মায়ের জানাজার আলেম খুঁজে পাওয়া যায় না। সেদিন রাতের নিবিতে এই আলেম সমাজের বুকে তারা একের পর এক গুলি চালিয়ে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে। আমরা জানতে চাই কার ইশারায় এই ধরনের বিশাল হত্যাযজ্ঞকে এখন পর্যন্ত কোনো বিচারের কাঠগড়ায় নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা কি মনে করে নিব সেই দিন ভারত থেকে এদেশের বিভিন্ন তদন্তকারী সাংবাদিকরা প্রশ্ন তুলেছিল, সেই দিন 5ই মে রাতে যেই গণহত্যা চালানো হয়েছিল, এই গণহত্যার রাতে আমরা ভিন্ন পোশাকের কিছু বাহিনী দেখেছিলাম, ভিন্ন চিন্তা, ভিন্ন কথা বলে ভিন্ন ভাষায় কিছু বাহিনী দেখেছিলাম। আমরা কি মনে করে নিব সেই আপনাদের দাদার রাষ্ট্র, আপনাদের বাবার রাষ্ট্র, সেই দিল্লি থেকে সেদিন খুনিদের ভাড়া করা হয়েছিল বলাই কি আজকে এই বিশাল কাণ্ড হচ্ছে না? জানতে চায়। সম্মানিত উপস্থিতি, আমরা কোন দলের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে এখানে একত্রিত হয়নি। আমরা শুধু তাদের কর্মকাণ্ড, তাদের অপকর্ম, আমাদের দায়িত্ব জনগণের সামনে তুলে ধরা, সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ক্যাসেট শুনেননি, এখানে 30 থেকে 60 বছর বয়সের কোনো বৃদ্ধ সম্ভবত নেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা বানোয়াট হিন্দু ভাইদের সাক্ষী দান করানো হয়েছিল, কিন্তু সরকার পতনের পরে সেই সুকরঞ্জন বালি এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যাদের জোর করে মিথ্যা সাক্ষ্য নেওয়া হয়েছে, তারা মিডিয়ার সামনে কথা বলেছে। তারা বলেছে সেই দিন আমাদের বুকে পিঠে বন্দুক থেকে মিথ্যা সাক্ষী নেওয়া হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রায়ের দিন 2013 সালের 28 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে 172 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার বাংলাদেশে হতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এতটুকু বলতে চাই, এই খুনি হাসিনা যখন শিক্ষার্থীরা বলল আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা আমাদের চাকরির অধিকার চাই, আমাদের চাকরির অধিকার ফিরিয়ে দিতে হবে। আমার বাবা কৃষক, এর মানে আমি কৃষক হতে হবে এমন নয়। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি মেডিকেলে পড়ি, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি। আমি চাই আমার বাবার সেই কষ্টের লাঘব করতে চাই।
এই বিসিএস এ কোনো কোটা থাকা যাবে না। আমরা সেদিন রাজপথে আওয়াজ তুলেছিলাম বিসিএস এর কোটা থাকা যাবে না, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। সেই যে রংপুরের আবু সাইদের বুকে তার মৃত্যু পুলিশ বাহিনী একের পর এক গুলি করে শহীদ করা হয়েছিল আবু সাইদকে। আমরা সারা বাংলাদেশ সেদিন বেদনা বিধুর এবং কান্নায় ভেঙে পড়েছিল। সেদিন মীর মুগ্ধ তার বন্ধুর আন্দোলনে ছিল, শুধু বন্ধুকে বলছে কারো কি পানি লাগবে, পানি দিতে চাই। সেই দিন মীর মুগ্ধকে শহীদ করা হয়েছিল। এই নাটোরে এক সন্ত্রাস জন্ম হয়েছিল, এই গডফাদার সন্ত্রাসীদের, যাদের মাতা এই খুনি হাসিনা একজন খুনি ছিল। এই খুনিদের সন্তান নাটোরকে এমন সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত করেছিল। আমাদের শহীদ আকিব সহ 6 থেকে 7 জনকে খুনির বাড়িতে আটকে রেখে আগুন দিয়ে হত্যা করা হয়েছিল। আমরা শুধু ইন্টারিম সরকারকে বলেছিলাম, আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একাধিক মিছিল করেছি, বিক্ষোভ করেছি। আমরা বলেছিলাম আজকে সেই শহীদ আবু সাইদের বাবা, যার বয়স 80 বছর, আজকে সেই মীর মুগ্ধ, যার মা কোনো কান্নায় ভেঙে পড়ে, আজকে আমাদের স্যার দেলোয়ার স্যার বক্তব্য রেখেছেন, কষ্ট আপনি পান না, কষ্ট তিনি পান। কারণ যখন গভীর রাতে আমার ভাই আকিব, তার মা যখন কান্নায় ভেঙে পড়ে, আমরা বলেছিলাম এই বৃদ্ধ পিতা, এই ভাই হারানো ভাই, এই সন্তান হারানো মা, তারা যে বিচারের দাবি করছে, এর সঠিক বিচার হতে হবে। এই পরিবারকে পুনর্বাসিত করতে হবে। যারা হসপিটালের বেডে রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে অবশ্যই পুনর্বাসন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের এই দাবি প্রধান উপদেষ্টা মেনে নিতে পারেননি। আমি মনে করি তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখনো আপনার সিদ্ধান্ত রিভিউ করার সুযোগ রয়েছে। আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, এই শহীদদের পরিবার পুনর্বাসন ছাড়া, এই পঙ্গুত্ব বরণকারী ভাই বোনদের সঠিক অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া, আমার এই মাহারারা সন্তান হারা বাবার আত্মনাদের বিপরীতে যদি বিচারের ব্যবস্থা করা না হয়, বাংলাদেশে শুধু জাতীয় নির্বাচন নয়, কোন নির্বাচনেই ছাত্র সমাজ হতে দিবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকু বলতে চাই, আজকে আমাদের এই নাটোর, যেই নাটোরকে সারা বাংলাদেশ নয় পুরো পৃথিবী চিনে। এই নাটোরের ঐতিহ্য রয়েছিল, এখানে শাসন করেছিলেন রানী ভবানী। উত্তরা গণভবনের মাধ্যমে পুরো উত্তরবঙ্গের যেই প্রশাসনিক কাঠামো ব্যবস্থা, সেই ব্যবস্থা পাকিস্তান সরকার আমল পর্যন্ত পরিচালিত হয়েছে। আমরা জাতি হিসেবে সারা বাংলাদেশ শুধু নয়, মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরকে যেই জেলা থেকে পরিচালনা হয়েছে, আজকে এই এত বড় একটি জেলাকে এমন একটি পিছিয়ে পড়া জেলায় পরিণত করা হয়েছে, যেই জেলাতে সামান্য সুন্দর শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা আজকের প্রোগ্রাম থেকে এই রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই, আমাদের প্রথম দাবি, এই নাটোর জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই নাটোরের কৃষি সন্তান যারা রয়েছে, যারা মেধাবী রয়েছে, তাদেরকে পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে হবে নাটোর থেকে। আমরা দাবি জানাতে চাই, আমরা কৃষক, আমাদের পরিবারের, আমাদের বাবারা, আমাদের ভাইরা যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, আমাদের এই কৃষি জমি, আমাদের বসত ভিটা, সেটাকে কেটে সারা দেশের যে গ্যাসের লাইন, সেই গ্যাসের লাইন টানা হয়েছে। তাহলে আমি কেন গ্যাস পাবো না? আমি সরকারের কাছে জানতে চাই। আমরা জানতে চাই নাটোরের বুক দিয়ে গ্যাস যায়, কিন্তু নাটোরের মানুষ কেন গ্যাস থেকে বঞ্চিত হয় আমরা জানতে চাই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই নাটোরবাসীর জন্য গ্যাসের ব্যবহারের জন্য চমৎকার ব্যবস্থা এই সরকার করে দিতে পারেন। আমরা দাবি জানাচ্ছি, এই নাটোরের রাজবাড়ী এবং উত্তরা গণভবনকে যেন নতুন করে ঢেলে সাজিয়ে বিশ্বের সামনে উপস্থাপন করা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেন উত্তরা গণভবন থেকে শুরু করে এই আমাদের রাজবাড়ী, এটা দেখার জন্য মানুষ আসে। আমরা উদারত আহ্বান রাখতে চাই সরকারকে, আমাদের নাটোরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন এক প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, যার নাম চলন বিল।
সারা বাংলাদেশে যতগুলো সুপ্রিয় পানির মৎস্য উৎস রয়েছে তার মধ্যে চলন বিল হচ্ছে অন্যতম উৎস। এই চলন বিলকে যদি মৎস্য চাষীদের জন্য এখানে যদি মাছের প্রজনন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হয়, সারা বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৎস্য আমরা এক্সপোর্ট করার পরেও সারা বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব এই চলন বিলকে যথার্থ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হোক। আমরা চাই এই চলন বিলে এমন নিরাপদ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক, যে নিরাপদ পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দ্বিতীয় কক্সবাজার হিসেবে এই চলন বিলে যেভাবে ঘুরতে আসেন তাদের নিরাপদ বসবাস এবং নিরাপদ ভাবে যেন তারা এখানে ঘুরতে পারে সেই নিরাপদ টেরিটরি তৈরি করা হোক। আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের বাবারা, আমাদের নাটোরের মানুষ, আমরা পাবাটা মানুষ, আমরা কৃষক মানুষ, আমরা চাই আমাদের খাদ্যের নিরাপত্তা, আমরা চাই আমাদের শিক্ষার নিরাপত্তা, আমরা চাই আমাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা হোক। আমরা কোন নেতার চোখ রাঙানো রাজনীতি, আমরা কোন নেতার সেই দলবাজি রাজনীতি, কোন নেতার টেন্ডারবাজি, এগুলো আমরা নাটোরের বুকে আর চাই না। আপনারা চান? আপনারা চান? সম্মানিত উপস্থিতি, আজকে একটি দল দাবি করেছে তারা নাকি সবচেয়ে বড় দল। আমরাও বলি অবশ্যই বড় দল। বড় দল না হলে কি চাঁদাবাজি করা যায়? বড় দল না হলে চাঁদাবাজি করা যায় না। আজকে যারা দাবি করছেন তারা সবচেয়ে বড় দল, আমি শুধু এতটুকু বলতে চাই, পৃথিবীর যদি সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হয় সেটা হচ্ছে হিমালয়, কিন্তু পৃথিবীর মানুষের জন্য হিমালয় কতটুকু কাজে আসে আমার জানা নাই। আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে মহাসাগর এই প্রশান্ত মহাসাগর, পৃথিবীর কোন মানুষ সেই প্রশান্ত মহাসাগর থেকে এই লবণাক্ত সামান্য প্রাণীও গ্রহণ করে খেতে পারে না। আমি বলতে চাই সেই বনে সবচেয়ে বড় প্রাণী হাতি, পৃথিবীতে হাতির গোশত কোন মানুষ খেয়েছে বলে আমার জানা নেই। আপনি যদি বলেন সেই সমুদ্রের তলদেশে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি, আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এই নীলতিমির কারণে সামান্য পরিমাণ উপকৃত হয়েছে। সুতরাং যারা নিজেদের কাজকে বড় দল মনে করেন, বড় দল দিয়ে চাঁদাবাজি করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। পরিষ্কার ভাষায় বলছে, পরিষ্কার ভাষায় বলছে, আওয়ামী লীগ অনেক দমন নিপীড়ন নির্যাতন করে এই দেশের মানুষের জীবন যাপন স্বাভাবিক থেকে অস্বাভাবিক পর্যন্ত গড়ে তুলেছিল। তারা চাঁদাবাজি করেছিল, টেন্ডারবাজি করেছিল, হত্যা করেছিল, গুম করেছিল, হাজার হাজার মামলা হামলা করে এদেশের মানুষকে জীবনকে অসহনীয় করার কারণে এই খুনি হাসিনার পতন হয়েছে। সেখান থেকে শিক্ষা নিন, সেখান থেকে যদি শিক্ষা না নেন তাহলে আপনাদের পরিণতি এই খুনি হাসিনা ছাড়া অন্য কোন পথ আপনাদের খোলা নেই। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, এই নাটোরের বুকে একদিকে যেমন বিশাল রাজত্ব তৈরি হয়েছে, যেখানে হারাম টাকার সয়লাভ হয়েছে, চাঁদাবাজি টেন্ডারবাজি তৈরি হয়েছে, তার বিপরীতে কিছু মানুষ দাঁড়িয়ে ইসলামীর কথা বলেছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে। তাদের মধ্যে অন্যতম আমাদের এই নাটোর সদরের এই আসনের যিনি প্রার্থী রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক ইউনুস আলী স্যার। অধ্যাপক ইউনুস আলী স্যার হঠাৎ করে নাটোরের বুকে নেমে আসা কোনো মানুষ নয়, বরং সেই নাটোরের মানুষ সেই শিশুকাল থেকে শুরু করে, সেই শৈশব থেকে শুরু করে, সেই যৌবনের ইউনুস আলী, সেই বলিষ্ঠ কণ্ঠস্বর ইউনুস আলী, সেই ইসলামী ছাত্র শিবিরের ইউনুস আলী, সমাজ সেবক ইউনুস আলী, জামাত ইসলামের আমির ইউনুস আলী আজকের ইউনুস আলীকে ভালো করেই চিনে। এই নাটোরের মানুষ অধ্যাপক ইউনুস আলী স্যারের এই সারা পাঞ্জাবিদের সামান্য পরিমাণ কোন কাদা আছে এই প্রমাণ দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা নাটোরবাসীকে উদারত আহ্বান রাখতে চাই, আমরা উদারত আহ্বান রাখতে চাই, আগামী দিনে যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোটে বিজয় করার মাধ্যমে আমরা একটি নিরাপদ নাটোর শহর গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। আজকে আমাদের সমাজে যারা ভিন্ন ধর্মাবলম্বী আমাদের ভাইরা বোনেরা রয়েছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী,
এবং বিভিন্ন ধর্মে যারা রয়েছেন, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে আমাদের একান্ত প্রিয় ভাই ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাইকে তারা যে পরিমাণ ভোট দিয়েছিল, ঠিক 1 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুসলিম ভাই বোনদের অধিকারের জন্য, তাদের নিরাপদ ক্যাম্পাসের জন্য সাদিক কায়েম ভাইরা যেই কাজ করেছে, তার ফলস্বরূপ ডাকসু নির্বাচনে তারা বিপুল পরিমাণ ভোট আমাকে দিয়েছিল। আমরা মনে করি আমার এই ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা যদি সিদ্ধান্ত নেন, আপনারা বিভিন্ন দল দেখেছেন, মত দেখেছেন, আমাদের এই প্রার্থী জামাত ইসলাম মনোনীত অধ্যাপক ইউনূস আলী স্যারকে যদি নির্বাচনে নির্বাচিত করেন, আমরা বিশ্বাস করি ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোন যারা রয়েছেন তারা এই নাটোর শহরে সবচেয়ে বেশি অধিকার ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা উদারত আহ্বান রাখতে চাই আমাদের বাবাদের প্রতি, আমাদের সেই বৃদ্ধ বাবা যিনি শেষ বয়সে 80 বছরে তার সন্তানকে বলেন যে বাবা আমি তো এখন ভালো বুঝি না, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, অনার্স মাস্টার্স পাস করেছো, আমার মনে হয় আমার চেয়ে তুমি ভালো বুঝো। তাদের সেই সন্তান যিনি অনার্স মাস্টার্সে পড়াশোনা করেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনার সেই সন্তানটি ডাকসু নির্বাচনে, আপনার যেই সন্তানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি ডাকসু নির্বাচনে, আপনার যে সন্তানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন তিনি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছে। আমরা বিশ্বাস করি আমার 80 বছরের সেই বাবা নতুন করে আশায় বুক বাঁধছে, এইবারের নির্বাচনে ভোটটি দাড়িপাল্লার পক্ষে যিনি নমিনেশন পেয়েছে তাকেই দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই বাংলাদেশ আজকে এক মহাগ্নিগর্ভ থেকে আজকে শান্তির জনপদের দিকে ফিরে যাচ্ছে। এই নাটোরকে অভয়ারণ্য তৈরি করা হয়েছিল যেখানে মানুষের নিরাপত্তা ছিল না, ব্যবসার নিরাপত্তা নেই, ছাত্র ক্লাসরুমে যাওয়ার নিরাপত্তা নেই, পথচারী পথে যাওয়ার নিরাপত্তা নেই। আমরা মনে করি আজকে নাটোর সেখান থেকে বের হয়ে নতুন সিদ্ধান্ত নিবে, নতুন করে যদি কোনো নব্য ফ্যাসিবাদ থেকে ওঠার চেষ্টা করে সেই ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আগামী দিনের নির্বাচন এবং যদি কোনো ফ্যাসিবাদ সেই খুনি হাসিনার মতো আবার যদি ছাত্রদের বুকে নতুন করে অস্ত্র ধরে, আবার যদি ইসলামী আন্দোলনকে দমন নিপীড়নের পথ বেছে নেয়, যেই চোখ এই ধরনের অশ্রু সিক্ত আমাদের রক্ত সিক্ত চোখ দেখাবে, সেই চোখকে আমরা নাটোরবাসীকে নিয়ে লাল কার্ড দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাইকে উদারত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ধৈর্য সহকারে বসেছিলেন এই জন্য ধন্যবাদ জানিয়ে, আমাকে আপনারা যেভাবে দোয়া করে ডাকসু নির্বাচনে বিজয় করেছেন, আমি চাই আপনারা সেই দোয়া অব্যাহত রাখুন যেন সুন্দরভাবে আপনাদের দোয়ায় যে দায়িত্ব পেয়েছি তা পূরণ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।